রেকর্ডিং অন হয়েছে ম্যাম, শুরু করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস। আমি আছি আজকে আপনাদের সাথে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্টের অবস পার্টটা নিয়ে। আজকে 10 তারিখ, 10ই জুলাই, আমাদের আজকে 8তম ক্লাস, 8th ক্লাস অবস্টেট্রিক্স এর। আমরা পড়ছিলাম পিউপেরিয়াম সম্পর্কে, প্রসূতিকালের স্বাভাবিক পরিবর্তন আজকে আমরা পড়ব। আজকে আমরা পিউপেরিয়ামটা সম্পূর্ণ শেষ করে ফেলবো, পরবর্তীতে আমরা অস্বাভাবিক কিছু অবস্থায় যাব। পিউপেরিয়াম জিনিসটা কি, এটা হলো গত ক্লাসেও আমরা পড়েছিলাম। পিউপেরিয়াম হলো একটা সময়কাল যখন গর্ভাশয় এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রসবের পর তাদের পূর্ব অবস্থায় ফিরে আসে। যে পরিবর্তনটা গর্ভাবস্থায় হয়েছিল সেটা যখন আবার আগের মতো ফিরে আসতে থাকে, সেই সময়টাই পিউপেরিয়াম। এটি সাধারণত 6 সপ্তাহ সময় ধরা হয়, এবং লং টাইম বলতে গেলে 6 সপ্তাহেও আসলে সেই যে পরিবর্তনটা হয় শরীরে সেটা আসলে ঠিক হয় না, আরো অনেক সময় লেগে যায়। কিন্তু এই প্রথম 6 সপ্তাহটা হচ্ছে একদম বিরাট পরিবর্তন হয়, এবং এই সময়টা অনেক যত্নের প্রয়োজন। এই সময়টা যত্নের প্রয়োজন কারণ এই সময়ে ধনুষ্টঙ্কার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমাদের দেশে এই সমস্যাটা খুবই প্রকট। এখন টিটি ইনজেকশন দেওয়া হয়, টিকাগুলি যে দেওয়া হয়, এতে অনেকটাই প্রতিরোধ হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের দেশে এই সময় মানে এই সময়টা যে সচেতনতা দরকার, এগুলি মায়েদের শিক্ষার অভাব আছে এবং সচেতনতার অভাব আছে, এগুলি সম্পর্কে আলোচনা করা দরকার। এ সময় কি হয়, বিভিন্ন ধরনের শারীরিক এবং হরমোনাল পরিবর্তন হয় মায়ের মধ্যে। আমরা সাধারণত গর্ভাবস্থায় গুরুত্ব দিই যে গর্ভবতী মাকে, কিন্তু প্রসূতি মাকে এতটা গুরুত্ব দেওয়া হয় না। প্রসূতি মাও সেই রকমই গুরুত্বপূর্ণ। তখন মানুষ দেখা যায় যে শিশুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, সাধারণত প্রসূতি মাকে নিয়ে গুরুত্ব দেয় না, কিন্তু এটা আসলে ঠিক না। আমরা আজকে জানবো পিউপেরিয়ামের স্বাভাবিক পরিবর্তনগুলো, কি কি স্বাভাবিক পরিবর্তন হয়ে থাকে। প্রথমেই আসি গর্ভাশয়ের পরিবর্তন। আমরা জানি যে যখন ভ্রূণটা বড় হতে থাকে জরায়ুর অনেক পরিবর্তন হয়, তারপর ডেলিভারির সময়ও জরায়ুর সংকোচন প্রসারণ হয়, জরায়ুটা নিচে নামে। তো এগুলি আবার তো ঠিক হবে, তাই না? তো পরবর্তী 6 সপ্তাহের মধ্যে জরায়ুটা আবার উপরে উঠে এবং নিজ জায়গায় ফিরে যায়, এটাই হলো ইনভলিউশন। তারপর আরেকটা জিনিস হচ্ছে লোকিয়া। লোকিয়া এক ধরনের স্ট্রাব, যেটা পিরিয়ডের মতোই আমরা জানি সাধারণত যে ডেলিভারির পর 40 দিন পর্যন্ত লোকিয়াটা নির্গত হয়, যেটা রক্ত এবং অন্যান্য স্রাব থাকে, জরায়ুর ভিতরের অংশ স্তরটা থাকে। 3টি পর্যায়ে লোকিয়া স্রাব নির্গত হয়: লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা, লোকিয়া অ্যালবা। এগুলি আপনাদের টিকা হিসাবে আসে, এগুলি আপনারা মুখস্থ করে নেবেন। তারপর আর কি পরিবর্তন হয়, বিরাট একটা পরিবর্তন হয় যে হরমোনাল পরিবর্তন। গর্ভাবস্থায় যে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলির যে পরিবর্তন হয়েছে, এগুলি এখন কি হয়, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেনের পরিমাণটা কমতে থাকে, এবং আরেকটা নতুন হরমোন যেটা নির্গত হয় সেটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোনটা কি করে, যে শিশুকে যে স্তন্যপান করাতে হবে সেই দুধের উৎপাদনটা করে প্রোল্যাকটিন হরমোন।
মেনস্ট্রুয়াল সাইকেল। স্তন্যপান না করালে প্রায় 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পিরিয়ড শুরু হয়ে যায় যদি স্তন্যপান না করায়। এই যে প্রোল্যাকটিন হরমোনটা, এটা আসলে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হওয়াকে বাধা প্রদান করে। আমরা অনেক সময় দেখি যে পিরিয়ড বন্ধ আছে, কারো বেবি হয়েছে, পিরিয়ড বন্ধ আছে, এর মধ্যে আবার সে কনসিভ করে ফেলে। হ্যাঁ, তো মানুষের স্বাভাবিক প্রশ্ন থাকে যে আমার তো পিরিয়ড হয় নাই, তাহলে কেন কনসিভ করে ফেললাম? আসলে আমরা তো সাইকেলটা পড়েছি, তাই না? পিরিয়ডিক সাইকেলটা আমরা পড়েছি। প্রথমে তো ডিম্বাণু নির্গত হয়, তারপর যদি সেই ডিম্বাণুটা নিষিক্ত না হয় তাহলে তার পিরিয়ড হবে। আর যদি নিষিক্ত হয়ে যায় তাহলে তার পিরিয়ড হওয়ার প্রশ্নই আসে না, সে তো কনসিভ করে ফেলবে। তো অনেক সময় মানুষ এটা বুঝে না। তো আমাদের রোগীদেরকে আমাদেরকে বুঝাতে হবে যে যখন তারা শিশুকে স্তন্যপান করাবে তখন তাদের পিরিয়ডটা হরমোনের প্রভাবে বন্ধ থাকে। সেটা স্তন্যপানের পরিমাণের উপর নির্ভর করে। অনেকের দেখা যায় 6 মাস বন্ধ থাকে, অনেকের 2 বছর পর্যন্ত বন্ধ থাকে। নরমালি এটা ন্যাচারাল। ঠিক আছে? কেন বন্ধ থাকে? প্রোল্যাকটিন হরমোনটা বাধা প্রদান করে পিরিয়ড হওয়ার জন্য। ঠিক আছে? তো এটা একটা ন্যাচারাল ওয়ে যে এখন তার ছোট বেবি আছে, সে দুধ খাওয়াচ্ছে, সো আবার যেন সে কনসিভ করে না ফেলে। যখনই স্তন্যপানের পরিমাণ কমে যায় তখন তার পিরিয়ড হয়ে যায়। কিংবা কোনো মা যদি স্তন্যপান না করায় বাচ্চাকে, তাহলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই বেবি হওয়ার পর 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই তার লোকিয়া শেষ হয়ে তার পিরিয়ড শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে স্তন্যপানের। জি, কোন প্রশ্ন? না ম্যাম। ঠিক আছে, এই জায়গাটা আসলে আমি বোঝাতে পেরেছি কিনা, কারণ এখানে অনেকেরই এই প্রশ্নটা থাকে যে পিরিয়ড শুরু হয়ে গেল কেন। এখানে তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে, তারা অন্য ব্যবস্থা নিবে। ঠিক আছে? তারপর স্তন্যপানের পরিবর্তন। প্রসবের পর মায়ের দেহে প্রোল্যাকটিনের প্রভাবে দুধ উৎপাদন শুরু হয়। হ্যাঁ, এটা আমরা বললাম এখনই। প্রোল্যাকটিন যে একটা হরমোন তৈরি হয়, সেটাই দুধ উৎপাদনে সাহায্য করে। প্রথম কয়েকদিন কোলোস্ট্রাম উৎপন্ন হয়, যা শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং ইমিউন ফাংশন বৃদ্ধি করে। আগের দিনে মনে করা হতো যে এই যে একটা গাঢ় মানে একটা তরল, হ্যাঁ, যেটা একটু হলুদ রং বিশিষ্ট, তো ওটা দুধ না। হ্যাঁ, প্রথম কয়েকদিন সেটাই আসে, তো কষের মতো কিংবা এই টাইপের। তো ওটা মানুষ ফেলে দিত, ফেলে দুধের জন্য ওয়েট করতো, তারপরে দুধ আসলে 3-4 দিন পর থেকে দুধ খাওয়াতো। কিন্তু এটা কিন্তু ঠিক না। তখন শিশুর যেটা হজমের উপযোগী আমাদের স্রষ্টা সেটাই কিন্তু দিয়ে দিয়েছেন। কোলেস্ট্রামটাই তার প্রথম খেয়ে হজম করবে বাচ্চা, তারপর আস্তে আস্তে সে তার দুধ খাওয়ার মতো ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হবে। ঠিক আছে? এখন মানুষ পরীক্ষা করে দেখেছে যে এই কোলেস্ট্রামটা শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং কি হয়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। একদম নতুন একটা দুনিয়ায় এসে সে যে সামঞ্জস্য পূর্ণ মানে ভাবে সে বাঁচবে, হ্যাঁ, রোগ প্রতিরোধ করবে, সেই ব্যবস্থাটা করে দেয় এই কোলেস্ট্রাম। তারপর কি হয়? শারীরিক পরিবর্তন। এটা তো নর্মাল, যখন বেবি কনসিভ করে তারপর আস্তে আস্তে তার নিজের ভিতরে বাচ্চাটা ভ্রূণটা বাড়তে থাকে, তার যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আস্তে আস্তে আবার কমতে থাকে। পেটের পেশিগুলি, ত্বক আবার পূর্ব অবস্থায় ফিরে আসে, ওজন কমে যায়, এবং এই সময়ে সঠিক ডায়েট এবং ব্যায়াম শুরু করতে হবে সবকিছু তার আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। রক্তের পরিমাণ, গর্ভাবস্থায় যে বাড়তি রক্তের পরিমাণ ছিল সেটা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। মানসিক পরিবর্তন, প্রিপোরিয়াম কালে যে মানসিক পরিবর্তন হয়, এটা এখন মানুষ খুবই সচেতন এটার ব্যাপারে। মাতৃত্বজনিত আবেগ বলা হয় এটাকে। এটা
অনেকের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর আকার ধারণ করে, বিশেষত যাদের ফ্যামিলিতে সমস্যা হয়, বিশ্রামের অভাব থাকে, মানসিক কোনো সমস্যা থাকে। যেমন আমাদের দেশে তো প্রচলিত ছেলে মেয়ে, মেয়ে হলো কেন নাকি এই টাইপের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় এই মাতৃত্বজনিত আবেগটা খুব খারাপ ভাবে তাকে ডিপ্রেশনে ফেলে দেয়। তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় মায়েদের বিশ্রামের অভাব হয়, পুষ্টিকর খাবারের অভাব হয়। সো এই কারণেও তারা ডিপ্রেশনে চলে যেতে পারে। এগুলি স্বাভাবিক স্বাভাবিক পরিবর্তন। আমাদের এই স্বাভাবিক পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা স্বাভাবিক জানবো এবং তারপরে আমরা যাব যে কি অস্বাভাবিকতা আসতে পারে। এই যে ডিপ্রেশনটা, এটা কিন্তু স্বাভাবিক ভাবেই আসবে। তখন হরমোনের প্রভাবে নর্মালি ডিপ্রেশন চলে আসে। আর একটা জিনিস হচ্ছে, গর্ভাবস্থায় তার দিকে সবাই ফোকাস দেয়, ফোকাসটা মায়ের দিকেই থাকে, কিন্তু যখনই শিশুর জন্ম হয় ফোকাসটা চলে যায় শিশুর প্রতি এবং মায়ের বাড়তি খাটনি শুরু হয়ে যায়, বাচ্চার যত্ন। তো সেই সেই সময় দেখা যায় যে নর্মালি স্বাভাবিকভাবেই তার কিছুটা ডিপ্রেশন আসতে পারে। এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। অন্যান্য পরিবর্তন, অন্যান্য পরিবর্তনের মধ্যে আছে রক্তচাপ ও হৃদস্পন্দন। হ্যাঁ, রক্তচাপ, রক্তের পরিমাণ, এগুলি সবই আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় আসবে। যখন তার বাচ্চা পেটে ছিল তখন যেরকম ছিল সেটা আর থাকবে না। তার নিজস্ব যে রক্তচাপ এবং হৃদস্পন্দন, সেটা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। ইনভলিউশন অফ পেলভিক অর্গানস, পেলভিক অর্গানগুলি যে প্রসারিত হয়েছিল ওগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসবে। যেমন ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এগুলি সবই আস্তে আস্তে সংকুচিত হয়ে আসবে। পিউপেরিয়াম সময়কালে মায়ের দেহে নানা ধরনের শারীরিক, হরমোনাল এবং মানসিক পরিবর্তন ঘটে স্বাভাবিকভাবেই। এই পরিবর্তনগুলি স্বাভাবিক এবং মায়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। সঠিক যত্ন ও পর্যবেক্ষণ এই সময়কালে মায়ের সুস্থতা নিশ্চিত করে এবং যে কোনো জটিলতা প্রতিরোধ করে। আমাদের পরামর্শ থাকবে সবসময় একজন নতুন মায়ের জন্য যে এই সময়কালটা, এই যে 6 সপ্তাহ, অবশ্যই সে কোনো তার প্রিয়জন, আপনজন, সার্বক্ষণিক তার দেখাশোনা করার জন্য, যদি সম্ভব না হয় তাহলে একজন নার্স হলেও তাকে রাখতে হবে, যেন সারাক্ষণ তার সাথে থাকে, তাকে পর্যবেক্ষণ করে, তাকে যত্ন করে। তার আর তার বাচ্চার জন্য, নিউবর্ন বেবির জন্য এটা খুব জরুরি। তারপরে আমরা পড়বো লোকিয়া সম্পর্কে। লোকিয়া হলো প্রসবের পর যৌনপথে নির্গত রক্ত, শ্লেষ্মা এবং গর্ভাশয় থেকে বের হওয়া অন্যান্য স্রাব। এটা নর্মালি 6 সপ্তাহ পর্যন্ত থাকে, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত, এবং এটাই স্বাভাবিক। লোকিয়া 3 প্রকারের। প্রথম যে 3 থেকে 5 দিন, এটা হচ্ছে লোকিয়া রুব্রা। এর রং হবে উজ্জ্বল লাল এবং এতে কি কি থাকবে? প্রধানত রক্ত, ডেসিডুয়া। ডেসিডুয়াটা কি? গর্ভাশয়ের আবরণ, যে ভিতরের ইউটেরাসের ভিতরের যে আবরণটা, এবং ছোট ছোট জমাট রক্ত। এখানেও অনেক রোগীদের আপনারা পাবেন যে তারা ভয় পেয়ে যায়। এখানে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে কখনো বড় জমাট রক্তও থাকতে পারে। এমন রোগী আমি পেয়েছি যে তার কথা হলো যে যেরকম মানে বেবিটা যতটুকু হয়েছে, তার প্রসবের পর এত বড়ই একটা রক্তের চাকাও বের হয়েছে, তার ধারণা এটা আরেকটা বেবি হইতে পারতো। আচ্ছা, যাই হোক, মানে এরকম বড় জমাট রক্তও থাকতে পারে। সেটা হচ্ছে যে
প্লাসেন্টাটা থাকে, প্লাসেন্টার আশেপাশে এগুলি জমা হয়। হ্যাঁ, এবং এগুলি যে প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে বেরিয়ে যাবে এটাই স্বাভাবিক, নর্মালি বেরিয়ে যায়। মানুষ অনেক সময় ভয় পেয়ে যায়, তাদেরকে আশ্বস্ত করতে হবে, বোঝাতে হবে, জানাতে হবে যে এটা নর্মাল। এটা হলো লোকিয়া রুব্রা। তারপর আমরা যাব লোকিয়া সেরোসা। লোকিয়া সেরোসা থাকবে 5 থেকে 10 দিন পর্যন্ত। তখন রক্তের পরিমাণ কমে যাবে, হালকা হয়ে যাবে, হালকা লালচে, গোলাপি, বাদামি এই ধরনের হতে পারে। রক্ত থাকবে, শ্লেষ্মা থাকবে, এবং সাদা রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল যেটা, সেটাও থাকবে। ঠিক আছে, যদি কোনো অস্বাভাবিকতা না হয়, স্বাভাবিক টা হলো 5 দিন পর্যন্ত তার রক্তস্রাবটা বেশি থাকবে, এবং 5 থেকে 10 দিনের মধ্যে থাকবে লোকিয়া সেরোসা, এটা আস্তে আস্তে রক্তের পরিমাণ কমবে। এবং 10 দিনের পর থেকে যে 6 সপ্তাহ পর্যন্ত তার লোকিয়া স্রাবটা যাবে, সেটা লোকিয়া আলবা। আলবাটা হলো এর মধ্যে রক্তের পরিমাণ একদমই কমে যাবে, একদম হলুদাভ, হয়তো অল্প রক্তের উপস্থিতি, বেশিরভাগ শ্লেষ্মা থাকবে, ডেসিডুয়াটা পুরোপুরি বের হবে এই সময়। তো এটা ভয়ের কিছু নাই। লোকিয়াটা তখন ভয়ের হয় যখন এটা অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত থাকে। লোকিয়ার ক্ষেত্রে চিকিৎসা বলতে আসলে তেমন কিছু নাই, কারণ এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এক্ষেত্রে কি করতে হবে? যত্ন করতে হবে, স্বাস্থ্যবিধি রক্ষা, এটাই হলো প্রধান কাজ। এই সময় মা দুর্বল থাকে, অনেক সময় দেখা যায় যে তিনি যে ভাবতেছেন যে না একটু পরে চেঞ্জ করব, না এরকম না, তাকে সবসময় শুকনো এবং পরিষ্কার ন্যাপকিন ব্যবহার করতে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষা করা যেটা আমরা, এটা শুধু তখন না, আমরা তো প্রত্যেককে মেয়েরা পিরিয়ডের মধ্যে দিয়ে যায় প্রতি মাসে 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 মাসে, তো স্বাস্থ্যবিধি রক্ষা করাটা অনেক প্রয়োজনীয়, তাদের আসলে অভ্যাস হয়েই থাকে। কিন্তু যদি অস্বাস্থ্যকর পরিবেশে কেউ বাস করে সেক্ষেত্রে আলাদা কথা, তখন দেখা যায় স্বাস্থ্যবিধি রক্ষা করতে তারা পারে না, তখন জীবাণু সংক্রমণ হয়ে যায়। আর কি করতে হবে এই সময়? প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, কারণ শরীর থেকে তো অতিরিক্ত তরল বের হয়ে যাচ্ছে। তারপর তার সন্তান দুধ পান করছে, এই সময় তার প্রচুর পানি পান করা দরকার, প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়া দরকার, এবং ভারী কাজ একেবারেই এড়ানো দরকার। যেমন গর্ভাবস্থায় সে ভারী কাজ করতো না, এই সময়টা 6 সপ্তাহ পর্যন্ত তাকে ফুল রেস্টে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ, কোনো অস্বাভাবিকতা ছাড়াও মাঝে মাঝে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত, সপ্তাহে একবার হলেও, কারণ এতে তার যে কোনো প্রশ্ন থাকতে পারে, তার যে কোনো স্বাস্থ্যবিধির উপর চিকিৎসকের মতামত থাকতে পারে, সেগুলি জানা হলো এবং সেই মতো চলা হলো। ঠিক আছে। দুর্গন্ধযুক্ত লোকিয়া যেটা আমরা বলছিলাম, যেটা অস্বাভাবিক, স্বাভাবিক লোকিয়াটা আমরা পড়েছি এতক্ষণ যে 3টা স্তরে হয়ে থাকে, কিন্তু এতে দুর্গন্ধ থাকে না। হ্যাঁ, মূল পার্থক্যটাই এই জায়গায়। একটা গন্ধ থাকে মানুষের ঘামে, যে কোনো স্রাবে, ঘামে বলেন আপনি, প্রস্রাব বলেন, পায়খানা বলেন, কিংবা থুতু বলেন, যে কোনো স্রাবে একটা গন্ধ থাকে, কিন্তু যেটা নর্মালের চেয়ে অন্যরকম, হ্যাঁ, সেটাই দুর্গন্ধযুক্ত। দুর্গন্ধযুক্ত লোকিয়া হলে এটা একেবারে একদম 100% শিওর যে তার জীবাণু সংক্রমণ হয়েছে, অথবা 2টা কারণ আসলে, একটা হচ্ছে জীবাণু সংক্রমণ, আর একটা হচ্ছে প্লাসেন্টার কোনো অংশ যদি রয়ে যায়। দুর্গন্ধযুক্ত লোকিয়া প্রসব পরবর্তী সময়ে মায়ের যোনিপথে নির্গত স্রাবের একটি অবস্থা, যেখানে স্রাবের গন্ধ অস্বাভাবিক এবং তীব্র হয়। এটি সাধারণত সংক্রমণের একটি লক্ষণ। এর লক্ষণসমূহ কি থাকে? প্রথম কথাই তো দুর্গন্ধযুক্ত স্রাব, এবং এর সাথে থাকবে তার জ্বর, একদম তীব্র জ্বর, 101 থেকে 104, 5ও যেতে পারে।
তলপেটে ব্যথা, শারীরিক দুর্বলতা, শীতলতা বা কাঁপুনি। ঠিক আছে, জ্বর আর দুর্গন্ধযুক্ত স্রাব যদি আমরা কখনো কারো কোনো প্রসূতি মায়ের ক্ষেত্রে দেখি, তখনই বুঝবো যে এটা খুবই কঠিন একটা সমস্যা। নর্মালি যখন 3-4 দিনের মধ্যে স্তনে দুধ আসে, তখন হালকা পাতলা গা ব্যথা কিংবা জ্বর আসতে পারে, সেটা নর্মাল, সেটা খুব বেশি তাপ উঠবে না, 101, 2, 3 এরকম হবে না। হ্যাঁ, হয়তো 99 থেকে 100 হবে। ঠিক আছে, এবং সেটা মা বিশ্রাম নিলে এবং যদি প্রয়োজন হয় কোনো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ওষুধও লাগে না অনেক সময়, তার সঠিক বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস থাকলে এমনিতেই চলে যায়। লোকিয়ার কারণ বলছিলাম আমরা, লোকিয়ার প্রধান কারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ই কোলাই, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, অথবা প্লাসেন্টার কিছু অংশ যদি ইউটেরাসে থেকে যায়। যদি আমরা প্রসবের তৃতীয় ধাপে পড়েছি, যদি আমরা তাড়াহুড়া করি, টানাটানি করি, অনেক সময় দেখা যায় প্লাসেন্টাটা ছিঁড়ে চলে আসে, কিছু অংশ ভিতরে থেকে যায়। এটা আমাদের দেশে অনেক সময় হয়ে থাকে, কারণ হসপিটালগুলিতে সাধারণত ডাক্তাররা ডেলিভারি করায় না, তারা ধাত্রীরা থাকে, অনেক সময় তারা সেই রকম আন্তরিকতা থাকে না, তো এই কারণে এটা হয়ে থাকে। অপরিষ্কার স্বাস্থ্যবিধি, প্রসবের সময় অথবা প্রসবের পরে যদি স্বাস্থ্যবিধি মেনে না চলা হয়, ঠিক আছে, অথবা প্রসবের সময় যদি এমন কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় যেটা জীবাণুমুক্ত না, ঠিক আছে, তো আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু অ্যান্টিবায়োটিকের সংক্রমণের কারণেও এটা হতে পারে। এর প্রতিকার কিভাবে আমরা করব? এর প্রতিকার হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং যদি কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করতে হয় সেটা যেন অবশ্যই জীবাণুমুক্ত হয়, রোগীর ঘর জীবাণুমুক্ত হবে, ধাত্রী কিংবা ডাক্তার যেই থাকুক তার হাত জীবাণুমুক্ত হবে, সবকিছু জীবাণুমুক্ত হবে, তাহলেই লোকিয়া প্রতিরোধ করা সম্ভব। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন তার পিপরিয়ার কালটা চলে, তখন সে স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ অনেক সময় এমন হয় যে ডেলিভারির সময় তার জীবাণু সংক্রমণ হলো না, কিন্তু তারপর তার জীবাণু সংক্রমণ হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এটাই যত্ন। আর এক্ষেত্রে চিকিৎসা হলো, যদি গর্ভাশয়ে অবশিষ্টাংশ থেকে থাকে তাহলে ডিএনসি করতে হবে। আমাদের আসলে ওষুধ আছে হোমিওতে, অনেক ভালো ভালো মেডিসিন আছে এক্ষেত্রে, যে ডিএনসি করতে হয় না, মূলত স্যালিশিয়াতেও আরোগ্য হয়ে যায়। দুর্গন্ধযুক্ত লোকিয়া একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। এটা কিন্তু অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন, তা না হলে তার রক্তে এটা ছড়িয়ে পড়বে। প্রসব পরবর্তী সময়ে যদি যৌনপথের স্রাব, গন্ধ অস্বাভাবিক এবং তীব্র হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। সঠিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে সংক্রমণ নিরাময় করা সম্ভব এবং মায়ের সুস্থতা নিশ্চিত করা যায়। এবার আমরা আরেকটা অস্বাভাবিকতা নিয়ে এসেছি, সেটা হলো প্রসবোত্তরকালে প্রসবজনিত জ্বর, পিউপেরিয়াল পাইরেক্সিয়া, যেটা আমরা এখন পড়লাম দুর্গন্ধযুক্ত লোকিয়া স্রাব, সেটারই অঙ্গ বলা চলে। প্রসবোত্তরকালে প্রসবজনিত জ্বর বা পিউপেরিয়াল ফিভার হলো প্রসবের পরবর্তী সময়ে মায়ের শরীরের সংক্রমণজনিত জ্বর। এটি সাধারণত প্রসবের পর
প্রথম 10 দিনের মধ্যে ঘটে এবং সাধারণত প্রজনন অঙ্গের সংক্রমণের কারণে হয়ে থাকে। প্রথম 10 দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এই সময়, এবং যেহেতু তার পিরিয়ড চলছে, সেহেতু সে যদি সাবধান না থাকে, স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে তার সংক্রমণ হতেই পারে, জীবাণু সংক্রমণ। লক্ষণ সমূহ কি থাকবে? উচ্চ তাপমাত্রা, পেটের নিচের অংশে ব্যথা বা চাপ, অস্বাভাবিক স্রাব যা দুর্গন্ধযুক্ত হতে পারে, শীতলতা বা কাঁপুনি, দ্রুত হৃদস্পন্দন, দুর্বলতা বা ক্লান্তি এবং মাথা ব্যথা। কারণটা সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস কিংবা ই কোলাই এর মতো ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। প্রসবের সময় ইনস্ট্রুমেন্টের ব্যবহার, যদি সেই ইনস্ট্রুমেন্টগুলো জীবাণুমুক্ত না হয়ে থাকে তাহলে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। এছাড়াও প্রসবের সময় যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলেও এই সমস্যাটাও হতে পারে, জ্বর আসতে পারে। অপরিষ্কার প্রসবের পরিবেশ, স্বাস্থ্যবিধির অভাব, প্রসবের পর প্লাসেন্টার কিছু অংশ বা ঝিল্লি অবশিষ্ট থাকা। প্রতিকার কিভাবে করবো আমরা? সেই একই রকম ভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে, তাহলেই এটার প্রতিকার সম্ভব, প্রসবের সময় এবং প্রসবের পরেও। চিকিৎসা, নরমালি অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক ছাড়া এর কোনো চিকিৎসা নেই, এবং পেইন ম্যানেজমেন্ট, তারা ব্যথার ওষুধ দিয়ে থাকে। ফ্লুইড থেরাপি, যেটা আমি মনে করি প্রয়োজন, এই সময় যদি জ্বরের কারণে কিংবা অসুস্থতার কারণে মা খেতে না পারে, তবে অবশ্যই তার শারীরিক শক্তি বজায় রাখার জন্য এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য তাকে স্যালাইন দেওয়া যেতে পারে। সার্জারি, গুরুতর সংক্রমণ বা প্লাসেন্টার অবশিষ্টাংশ অপারেশনের জন্য সার্জারির প্রয়োজন হয়ে থাকে। আমাদের ঔষধে সাধারণত সার্জারির প্রয়োজন হয় না। যদি আপনারা লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে পারেন তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা সম্ভব। আঘাতের কারণেই হোক, প্লাসেন্টার অবশিষ্টাংশ থেকে যাক, কিংবা যে কোনো জীবাণু সংক্রমণের কারণেই হোক, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। প্রসবোত্তরকালে প্রসবজনিত জ্বর মারাত্মক হতে পারে এবং দ্রুত চিকিৎসা করা অত্যন্ত জরুরি। সঠিকভাবে চিকিৎসা করা না হলে এটি সেপসিস বা রক্ত সংক্রমণের মতো জটিলতা তৈরি করতে পারে। এটাই হচ্ছে আসলে এটার প্রধান সমস্যা, যে রক্ত সংক্রমণের জটিলতাটা তৈরি হয়ে যায়। তাই প্রসবের পর মায়েদের স্বাস্থ্য সেবা প্রয়োজন এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই প্রসবের তৃতীয় ধাপের পর মাকে ভালোভাবে পরীক্ষা করতে হবে যে তার প্লাসেন্টার কিছু অংশ রয়ে গেল কিনা, কিংবা তার শরীরের কোনো অংশ ছিঁড়ে গেল কিনা, কোথাও আঘাত পেলেন কিনা, এগুলি পরীক্ষা করতে হবে। তাহলে এই পিউপেরিয়াল পাইরেক্সিয়া এগুলি প্রতিরোধ করা সম্ভব। এখন আমরা করব ইউটেরিন ইনার্শিয়া। ইউটেরিন ইনার্শিয়াটা হচ্ছে জরায়ুর জড়তা অথবা নিষ্ক্রিয়তা। এটা আসলে হয় যখন প্রসবের অবস্থা থাকে, প্রসবের সময় এটা হতে পারে। ইউটেরিন ইনার্শিয়া হলো একটি অবস্থা যেখানে জরায়ু পর্যাপ্ত পরিমাণে সংকোচন করতে ব্যর্থ হয়, যা প্রসবের সময় নবজাতককে জন্ম দিতে অসুবিধা সৃষ্টি করে। আমরা তো নরমালি পড়েছিলাম যে 3টা ধাপ থাকে প্রসবের সময়, যখন ইউটেরাসটা সংকোচন প্রসারণ করে এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে এটা খুবই জরুরি। তো ওটারই একটা অস্বাভাবিকতা নিয়ে এখন আমরা আলোচনা করব, যেটা হলো জরায়ুর জড়তা বা ইউটেরিন ইনার্শিয়া। যখন জরায়ুটা মূলত সংকোচন প্রসারণ করতে পারে না,
কিংবা যতটুকু দরকার ততটুকু করে না, আরো কম করে। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাথমিক ইউটেরিন ইনার্শিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ইউটেরিন ইনার্শিয়া। প্রাথমিকটা হচ্ছে যখন প্রথম ধাপ থাকে তখন হয়, এবং সেকেন্ডারিটা যখন দ্বিতীয় ধাপে এই জড়তাটা চলে আসে, সে আর প্রয়োজন মতো সংকোচন প্রসারণ করতে পারে না। এর কারণ প্রাথমিক ইউটেরিন ইনার্শিয়াটার কারণ হচ্ছে গর্ভাবস্থায় যদি যমজ বাচ্চা থাকে, অনেক সময় দেখা যায় যে যমজ বাচ্চা হলে ইউটেরাসটা বেশি বড় হয়ে যায়, যেহেতু দুইটা শিশু ধারণ করতে হয়, তখন তার সক্ষমতাটা কিছুটা কমে যায়। তো এজন্য আমরা আসলে যমজের ক্ষেত্রে সাধারণত আমরা সিজারের পরামর্শই দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় একটা বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না, হয়তো একটা বাচ্চার ডেলিভারি হলো ঠিক মতো, কিন্তু আরেকটা বাচ্চার সময় ইউটেরিন ইনার্শিয়া দেখা দিল, সে দুর্বল হয়ে গেল, জরায়ু ঠিক মতো প্রসব হয় না, বাচ্চা দুর্বল হয়ে পড়ে, অথবা অনেক সময় মারা যায়। তো এছাড়াও জরায়ুর গঠনে যদি কোনো সমস্যা থাকে, অথবা হরমোনাল কোনো অস্বাভাবিকতা থাকে, অথবা আরেকটা কারণ হচ্ছে মায়ের পুষ্টির অভাব। মায়ের যদি পুষ্টির অভাব থাকে তাহলে মাও সেইভাবে সেইভাবে অংশীদার হতে পারে না, যে সে কন্ট্রিবিউট করতে পারে না, জরায়ুর প্রসারণ সংকোচনের সাথে সে কন্ট্রিবিউট করতে পারে না, সেই কারণে দেখা যায় জড়তাটা চলে আসে। দ্বিতীয় ধাপে যে সেকেন্ডারি ইউটেরিন ইনার্শিয়াটা হয়ে থাকে, সেটা আসলে কি কারণে হয়? অনেক সময় যদি চলে যায় তাহলে জরায়ুর একটা ক্লান্তি চলে আসে। অনেক সময় দেখা যায় প্রথম সন্তানের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে 12 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এত দীর্ঘ সময় হলে জরায়ুর একটা ক্লান্তি চলে আসে। এছাড়া মায়েরও ক্লান্তি চলে আসতে পারে। তো এই সময় আমরা পড়েছিলাম যে প্রথম ধাপের যে ব্যবস্থাপনাগুলি আপনাদের মনে আছে কিনা, যে এই সময় মাকে খাবার দিতে হবে, পুষ্টিকর তরল খাবার, গরম গরম খাবার, দুধ, চা, কফি কিংবা স্যুপ, এগুলি খাওয়াতে হবে যেন সে শক্তি পায় শরীরে। হ্যাঁ, এই ব্যবস্থাগুলো নিলে ইউটেরিয়ান ইনার্শিয়াটা সাধারণত হয় না। আমরা লক্ষণগুলি কি পাবো এই সমস্যাতে? জরায়ু দুর্বল হয়ে যাবে এবং অনিয়মিত সংকোচন করবে, প্রসবের সময় দীর্ঘায়িত হয়ে যাবে, প্রসবের অগ্রগতিতে বাধা, শিশুর প্রসবের পথে আটকে থাকা। আর দ্বিতীয় ধাপে যদি ইউটেরিন ইনার্শিয়া হয় তাহলে দেখা যায় যে শিশুর মাথাটা এনগেজ হয়ে তারপরে আটকে আছে, এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। তো সেই সময় এনগেজ হয়ে গেলে তো আর ভিতরে যায় না, বাইরেই আসতে হবে, তাই না? এই সময় একটা জটিল অবস্থা তৈরি হয়। প্রতিকার এবং চিকিৎসা। অক্সিটোসিন একটা হরমোন, যেটা আসলে ইনজেক্ট করে থাকে অ্যালোপ্যাথি মতে। তো এটা দেওয়া যায়। প্রশান্তি ও বিশ্রাম, মা ও শিশুর স্বাস্থ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় বিশ্রাম নিশ্চিত করতে হবে। এছাড়াও সিজারিয়ান সেকশনে যেতে হতে পারে। তরল ও পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে, মাকে স্যালাইন দেওয়া যেতে পারে, মনিটরিং করতে হবে। ঠিক আছে? আমাদের মেডিসিনও আছে, অনেক মেডিসিনই আছে। এখানে আমি কয়েকটা মেডিসিন নিয়ে আসছি। আমাদের দেশে আসলে এমন কোনো ক্লিনিক কিংবা হসপিটাল তো দূরের কথাই, আমাদের যদিও হোমিওপ্যাথি হসপিটাল আছে অনেকগুলি, কিন্তু আসলে কার্যকারিতায় কতটুকু আছে তো আমরা সবাই জানি। এরকম কোনো হসপিটালই নাই যে প্রসূতি মারা যাবে। অনেকেই আছে আমাদের আশেপাশে, পাবেন আত্মীয়দের মধ্যে, পাবেন রোগীদের মধ্যে, পাবেন যারা সব সময় হোমিও ওষুধ খায়, কিন্তু এই সময় গিয়ে তাদের অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিকও খেতে হয়, আর হসপিটালেও ভর্তি থাকতে হয়। তো আমরা আসলে এরকম একটা ক্লিনিক হসপিটাল করতে পারি, ইনশাল্লাহ করব, যেখানে
প্রসূতি মা এরা সেবা পাবে হোমিওপ্যাথিক মতে। কলোফাইলাম একটা খুব প্রয়োজনীয় মেডিসিন। জরায়ুর সংকোচন যদি দুর্বল হয়ে যায় অনিয়মিত এবং দীর্ঘায়িত প্রসবের ক্ষেত্রে পালসেটিলা তো আমরা সবাই জানি যে যারা হোমিওপ্যাথি খায় না তারাও জানে যে পালসেটিলা খেতে হয় গর্ভাবস্থায়। যদি মা খুবই আবেগপ্রবণ হয় তাহলে পালসেটিলাটা কার্যকরী। সেমিসিফিউগা এটাও জরায়ু সংকোচনের ক্ষেত্রে যদি জরায়ুতে তীব্র ব্যথা হয় মা অত্যন্ত উদ্বিগ্ন এবং অস্থির হয়ে পড়ে সেক্ষেত্রে সেমিসিফিকা অত্যন্ত কার্যকরী। সিকিলিকডটা তখন আসে যখন জরায়ু শিথিল হয়ে যায়, কোনো সংকোচনই থাকে না কিংবা অনেকক্ষণ পর পর একটু একটু দুর্বল সংকোচন। জেলসিমিয়াম মা যদি খুবই দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে, মানসিক চাপ থাকে, তার ঘুম এসে যায়, এত দুর্বল হয়ে যায়, তখন জেলসিমিয়াম আসতে পারে। এটা তো নর্মাল একটা এক কথায় আলোচনা করলাম মেডিসিন গুলো, এগুলি আমরা আরো ভালোভাবে পড়বো। যদিও আমাদের এই সাবজেক্টের মধ্যে আসলে হোমিও মেডিসিন পড়তে হবে না, কিন্তু আমি এটা আলোচনা করে দিলাম আপনাদের সুবিধার্থে। ইউটেরাইন ইনার্শিয়া একটি জটিল অবস্থা যা প্রসবকে কঠিন এবং দীর্ঘায়িত করতে পারে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত এবং যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় চিকিৎসা ও মনিটরিং এর মাধ্যমে সফল এবং নিরাপদ করা সম্ভব প্রসবটাকে। এ সময় আসলে কোনো জটিল অবস্থা তৈরি হলে তখন তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে কিভাবে মাকেও বাঁচানো যাবে এবং সন্তানকেও বাঁচানো যাবে। এক্ষেত্রে আমাদের মেডিসিন আসলে সবসময় হাতের কাছে রাখা জরুরি। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা প্রসবোত্তর কাল শেষ করে ফেলেছি আজকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কেউ কিছু বলবেন? আজকের আলোচনা কেমন লাগলো সবার? আলহামদুলিল্লাহ ম্যাম, অনেক ভালো লাগছে। পড়াশোনা শুরু করেছেন তো আপনারা নাকি?